আপনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনি পাবলিক করেছেন, এটি ন্যায়সঙ্গত কি হলো? আচ্ছা, তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে এবং সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন, তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন। হ্যাঁ, উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা। সেটা হলো আসলে তাহলে 3 ইঞ্চির যে হিসাবটা, এটা মানে আপনি এইটা একটা কথার কথা, মানে যেহেতু আপনারা সরাসরি এটা না, উনি মাস্টারবেট করতে করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন। এখন এখানে আবার তো আমি তো ওনাকে মাস্টারবেট করতে করতে ছবি তুলে পাঠাই না, তাই না? এখন এটা ওনার পিনাকি ভট্টাচার্য, যিনি বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের হাসিনা পতনের আন্দোলনে তার জোরালো ভূমিকা ছিল, কিন্তু পিনাকি ভট্টাচার্য বিতর্কিত করতে নাকি আসলে পিনাকি ভট্টাচার্যের এমন গোপন ভিডিও রয়েছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। নাদিয়া ইসলাম নামে একজন মহিলা তার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছেন, এবং অবশ্যই তিনি পিনাকি কিনে মুখ খুলেছেন যে পিনাকি তার সাথে কিরকম কাজ করেছে বা তার সাথে কিরকম অন্তরঙ্গ ছবি রয়েছে। দর্শক, তার আলোচনা শুনবো এবং পিনাকি ভট্টাচার্য কিছু তথ্য দিয়েছেন, তার আলোচনা আগে শুনে আসি, এরপর বিশ্লেষণ করবো পিনাকি ভট্টাচার্য কি আসলেই এমন। পিনাকির ভারতে যাওয়ার একটি ভিডিও আমরা দেখেছি, ভাইরাল হয়েছে। তিনি ভারত থেকে কেমন করে ফ্রান্সে গেলেন, এটি যেমন আমি আপনার কাছে জানতে চাই, তেমনি আরেকটি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনি পাবলিক করেছেন, এটি ন্যায়সঙ্গত কি হলো? আচ্ছা, একটা করে বলছি যে ভেরি রিসেন্টলি যে ভিডিওটা বের হয়েছে, যেখানে আমরা দেখলাম এবি পার্টির মঞ্জু এবং ছোটন, এরা দুইজন আপনার পিনাকিকে বের হতে হেল্প করেছে, এবং পিনাকি সবসময় বলে এসছে আমাকে জামাত শিবির বের করেছে। এটা স্পষ্টত মিথ্যা কথা। এবং ধরেন আপনি বলছেন নিরাপত্তার জন্য আপনারা নাম প্রকাশ করেন নাই, ঘটনা এগেন আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট তো চলে গেছে, তো এখন 9 মাস হয়ে গেছে, তো এর মধ্যে বলার তো আপনার সুযোগ ছিল, আপনি বলেন নাই কেন? এটার কারণটাই হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে বিষয়টা গোপন করতে চেয়েছেন। আমি পিনাকির সঙ্গে যতদূর আমার সম্পর্ক আছে, ভিডিওটা আমি অনেক আগেই দেখেছি, আমি জানি উনি এটা ওনার বক্তব্য, আমার কাছে তো আর এই নাই যে আসলে এটা কতখানি সত্য কতখানি মিথ্যা। উনি যতদূর বলেছেন, বাংলাদেশ থেকে উনি ভারতে গিয়েছেন, এদের মাধ্যমে এরা সাহায্য করছিল তাকে, এবং ধরেন ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি বন্ধ করে, তো তখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি যদি বন্ধ করতে হয়, তাহলে এপাশ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে, ওপাশ থেকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা জানে। যে মানুষটার পাসপোর্টে রেড ফ্ল্যাগ আছে বলে দাবি করা হচ্ছে, তো তাকে এরকম সেফ এক্সিট কারা দেয়? কেন ইন্ডিয়া সেই সেফ এক্সিট পিনাকি ভট্টাচার্যকে দিবে? এবং ধরেন আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে লেখালেখি করার জন্য আপনি দেখবেন, এবং প্রচুর সাংবাদিক আছে, আমাদের সাংবাদিক বন্ধু বান্ধবদের মধ্যেই দেখবেন যে একদিন ভারতের বিরুদ্ধে লেখালেখি করেছে, পরদিন তাকে আর ভিসা দেয় না, একদিনের জন্য ভিসা দেয় ভারতে ঢোকার জন্য। হ্যাঁ, সেখানে ভারতে উনি ঢুকছেন। এবং আরেকটা যেটা তথ্য আমি আপনাকে জানাই, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যর একজন কাজিনের হাজবেন্ড, যিনি 4-স্টার জেনারেল ইন্ডিয়ান আর্মিতে আছেন এবং কর্তব্যরত, যেই সময়কার ঘটনা, সেই সময় ইন্ডিয়ান আর্মির একজন জেনারেল, ওনার একজন খুব কাছের মানুষ, এবং যে উনি এই ঘটনার আগে আপনার 2018-তে তো উনি বের হলেন, তার আগে উনি নিয়মিত যখন কলকাতা যেতেন, এবং কলকাতায় ওর একটা বিশাল বন্ধুদের গ্রুপ আছে, সেখানে তাদের বিভিন্ন রকম ছিল, নিয়মিত মিটিং হতো, এবং এই 4-স্টার জেনারেলের সঙ্গেও তার ফোর্ট উইলিয়ামে বেশ কিছু ছবি ছিল, যেই ছবিগুলো উনি হাইড করে ফেলেন পরবর্তীতে ইন্ডিয়ান একজন জেনারেলের সাথে সরাসরি যোগাযোগ। তো তারপর উনি ইন্ডিয়া পার হলেন, সেখান থেকে ব্যাংকক গেলেন, তারপরে তো প্যারিস আসলেন। সেটা তো ধরেন খুব স্বাভাবিক প্রক্রিয়া, আপনার বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন তখন তার পক্ষে, এই জায়গাটা ইজ টোটালি নর্মাল। কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল যে মানুষটা ইন্ডিয়ার বিরুদ্ধে এত লেখালেখি করছে, সে এবং যেই মানুষটা আওয়ামী লীগের শত্রু, যেই মানুষের পাসপোর্ট রেড ফ্ল্যাগ,
সে মানুষ বর্ডার ক্রস করে কিভাবে। সুতরাং এখানে প্রথমেই বড় কোনো কানেকশন আছে। 1 2 নম্বর জিনিস হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের সাথে আমি নিজের কোনো অন্তরঙ্গ ছবি আপলোড করিনি। পিনাকি ভট্টাচার্য আমাকে নিজ থেকে এই ছবিগুলো দিয়েছেন। উনি নিজে একজন মেগালোম্যানিয়াক মানুষ। আমি বললাম যে আপনাদের পিনাকিকে রিড করার ক্ষেত্রে এই জায়গাগুলি মাথায় রাখতে হবে, যে ওনার প্রধান সমস্যার জায়গা, ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি, উপদেষ্টা বানানো হয়নি, এটা হচ্ছে ওনার প্রধান সমস্যা। ফলত উনি যেই ওনার অন্যতম প্রধান রাগের জায়গা হচ্ছে, ওনার অন্যতম প্রধান চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইগোটিস্টিক্যাল একজন মানুষ। তো আপনি এই ইগোটিস্টিক্যাল মানুষজনকে আপনি ইজিলি স্টার করতে পারবেন। আপনি ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, এবং সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন। তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন, হ্যাঁ আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন ওনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য। তো আমার আসলে সত্যি কথা বলতে আমার বেশি কিছু করতে হয়নি। উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন, শুধুমাত্র আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আপনার কাফ মাসল ইজ বিউটিফুল, এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন, এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন। তো ফলত আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল, সেই জায়গাটা হচ্ছে আমি এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম। আর আপনাকে আমি আরেকটা বললাম, এইটা ব্যক্তিগত জায়গা, অফকোর্স যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গ এসছে, আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না, করব না, এটা বলা। নাদিয়া, শেষ হয়ে যাবে সময়, আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করব এখন, মানে তাকে যে খাতে পড়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু সেই পাঠিয়েছে, আমার এই বিতর্কে ঢোকা উচিত না, তারপরেও আমি লোভ সংগ্রহ করতে পারছি না, যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা। সেটা হলো আসলে তাহলে 3 ইঞ্চির যে হিসাবটা, এইটা মানে আপনি এইটা একটা কথার কথা, মানে যেহেতু আপনারা সরাসরি এটা না, উনি মাস্টারবেট করতে করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন। এখন এখানে আমি তো ওনাকে মাস্টারবেট করতে করতে ছবি তুলে পাঠাই না, তাই না? এখন এটা ওনার, এই যে বললাম, শুধুমাত্র এই জায়গা থেকে আপনি বুঝতে পারেন একটা মানুষের চরিত্র, যে ওনাকে শুধুমাত্র আধা ইঞ্চি প্রশংসা আপনি করবেন, উনি আপনাকে 3 ইঞ্চি দেখায় দেবেন। এটাই হচ্ছে বিষয়। যে ঘটনা উনি ঘটেছেন, আমি ওনাকে এত দূর আমার শয়তানির জায়গাটা, যেটা আমি স্বীকার করে নেই যে এই শয়তানিটা আমি করেছি, আমি বলেছি যে হ্যাঁ ইউ লুক লাইক আ গ্রিক গড। হ্যাঁ, এটা হচ্ছে আমার শয়তানির জায়গা, কারণ এবং অসততার জায়গা। আমাকে যদি কেউ অনৈতিক বলে, এই জায়গা আমার অসততা অনৈতিকতা 100% আছে, কারণ আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে এই লোকের অন্য কোনো ইন্টারেস্ট আছে, এবং আমি এই জিনিস বের করতে চাই, এবং আমি ইনফরমেশন কালেক্ট করার জন্য যা যা করতে হয় সেই সময় আমি সেই ইনফরমেশন কালেক্ট করছিলাম। সো এইটাকে আপনি কনটেক্সট ছাড়া যদি বলেন যে একটা মানুষের নিউড ভাইরাল করা, is it ethical? Not really, একদমই না, 100% না। সেটা ছেলে হোক মেয়ের হোক, একটা ব্যক্তিগত রিলেশনশিপে কোনো অবস্থাতে এটাকে কোনো রকম ভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন না। প্রথম জিনিস হচ্ছে, আমি ওনার সঙ্গে সেই সম্পর্কে ছিলাম না, ওনার সাথে আমি কোনো কমিটেড রিলেশনশিপে ছিলাম না, আমি ওনার কাছে কোনো কিছু প্রতিজ্ঞা করি নাই, এবং এটা উনি নিজ থেকে আমাকে দিচ্ছেন। সেখানে আমি ওনাকে একবারের জন্য বলি নাই যে আপনার ছবি আমি কখনো বাইরে বের করব না। এবং অন টপ অফ ইট, এই জিনিসটা আমি এতদিনও ধরে রেখেছি, যতদিন পর্যন্ত আমার মনে হয়েছে যে না, যত যা ইন্টারেস্ট থাকুক, তারপরও বাংলাদেশের জন্য কাজ করছে, তারপরও হি ইজ ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি। তারপর যে মুহূর্তে আমি দেখছি যে না, হি ইজ গেটিং আউট অফ দ্য হ্যান্ড, যে আউট অফ প্রপোর্শন উনি যা যা করছেন, তখন আমার মনে হচ্ছে যে ইটস দ্য রাইট টাইম। এবং দেখেন, এগেন, অনৈতিক যদি আপনি আমাকে বলেন, অনৈতিক অবশ্যই, কিন্তু কাটা দিয়ে কাটা তোলা ছাড়া আমি আর অন্য কোনো প্রেম যুদ্ধে কোনো নৈতিকতা কাজ করবে না। এটা আমার কাছে যুদ্ধ, কারণ আমি মনে করি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের জন্য বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু, এবং বাংলাদেশের অন্যতম প্রধান প্রবলেম, যে কারণে আমার তার সাথে এই কাজটা করতে 1 সেকেন্ডের জন্য নৈতিকভাবে আটকাবে না। অন টপ অফ ইট, উনি এই কাজগুলো অন্যান্য অনেকের সাথে, আওয়ামী লীগ, বিএনপির প্রচুর নেতাদের সাথে উনি নিজে করে এসছেন। উনি প্রচুর ডিবি হারুন থেকে শুরু করে অন্যান্য একগাদা মানুষের বডি শেমিং উনি নিজে করেছেন। একগাদা বিষয়ে উনি পার্সোনাল বিষয়ে স্টার করেছেন, যে জিনিসগুলি আমার সাথে যখন ব্যক্তিগত যোগাযোগ ছিল, আমি ওনাকে অনেকবারই বলেছি যে এই কাজগুলো করবেন
করছেন কেন আপনি, ইটস ভেরি আনএথিক্যাল। উনি আমাকে তখন একটু বলেছেন যে দেখেন রাজনৈতিক জায়গায় কোনো ন্যায় অন্যায় নাই, তো সেই একই ওষুধ যদি আমি পিনাকিকে খাওয়াই তাহলে এখন ন্যায় অন্যায় প্রসঙ্গ আসে না। কারণ আমি মনে করি যে যার প্রধান সমস্যা ইগো, তাকে আমি ইগো দিয়ে ঘায়েল করতে পারি। কারণ আমি অ্যানালিটিক্যালি প্রচুর পোস্ট লিখেছি যে আসলে কিভাবে রয়ের এজেন্ট হিসেবে উনি কাজ করছেন, তার ডকুমেন্ট আমি সাবমিট করেছি, আমি তার বয়কট নিয়ে আমি লম্বা লম্বা লেখা লিখেছি। এই জিনিস তো পিনাকির ফলোয়াররা দেখবেন না, পড়বেনও না, এবং তাদের মাথা দিয়েও আপনি এই শোটা শুরু হওয়ার আগে বলছিলেন শাহেদ যে ইভেন অনেক অনেক শিক্ষিত মানুষ এই জিনিসগুলো দেখে। কেন দেখে? কারণ আমি বললাম তো 90% সত্য কথা, এবং আমি এই জিনিসটা অন করি, আমি বিলিভ করি যে হ্যাঁ আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে এই ঘটনাগুলো ঘটেছে। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে জামাত শিবির বলে হরে ধরে লোকজনকে ট্যাগ করা হয়েছে, বিএনপির নেতা কর্মীদের যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, সাধারণ মানুষ যেরকম অত্যাচার করা হয়েছে, সেই জিনিসগুলি আমরা তো সেই জিনিসগুলি 100% বিশ্বাস করি। ফলত আপনার উনি যখন বক্তব্যটা দাঁড়া করান তখন সেই বক্তব্যের মধ্যে আমরা কোনো ফাঁক পাই না, এবং বেশিরভাগ সময় একটা বড় অংশের শিক্ষিত ছেলেমেয়েরা তাকে সাপোর্ট করছিল এই জায়গা থেকে। এবং যেটা আসলে প্রধান সমস্যা হিসেবে এখন দেখা যাচ্ছে যে এই পাওয়ার প্র্যাকটিস তাকে কোন জায়গায় নিয়ে গেছে, যেটা আসলে আলটিমেটলি ইন দি এন্ড বাংলাদেশকে ডিস্টেবল করতে হেল্প করছে। এটা অনেকটা ওই যে কলার মতো, আপনি কলার মধ্যে ঢুকায় একটা বড়ি দেন, মানে কলাটা তো কলাই 90% কলা, কিন্তু ঢুকায় আপনি একটা ইয়ে দিয়ে দেন, মগজ ধোলাইয়ের একটা বিষয় দিয়ে দেন, কলার সাথে খেয়ে ফেললো জিনিসটা, কিন্তু কি যে খাইলো, পয়জন খাইলো, এইটা নাই। তো সেরকম একটা বিষয় আমার মনে হয় যে আমরা ইউটিউবাররা কথা বলছে কিন্তু একজন কেন্দ্রিক আলোচনা হচ্ছে, আরো বহুত ইউটিউবার আছে, আমরা আরো আলোচনা করতে। আপনারা তো একই সঙ্গে আপনাদের কথা অনুযায়ী যুদ্ধ করছিলেন, হ্যাঁ, তো সেখানে কবে থেকে আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে সে বাংলাদেশের শত্রু? এখন এইটা বাংলাদেশের শত্রু যেটা বলছে নাদিয়া, বিষয়টা হলো এরকম। দেখুন আমি বলি, আমার বিরুদ্ধে যখন আইসিটি একটা মামলা হলো, এটা 2018 সাল, 19 সালে, তখনও তো তার আগ দিয়ে সে দেশ থেকে বেরিয়েছে, রাইট? আমার সাথে বহুত রিফিউজির কথা হয়েছে। একটা দেশের যেই কারণে সালাউদ্দিন আহমেদ ভারতীয় সীমান্তে নিজেকে আবিষ্কার করার পরে ওই দেশের আদালত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার ট্রাভেল পাসটা সবকিছু নিতে হয়েছে, এটা সিস্টেম আছে। আপনি একটা ভিনদেশী নাগরিক আরেকটা দেশের মাটিতে যেয়ে আপনি ফ্লাই করতে পারেন না, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইটস, এবং কোনো সিস্টেমই নাই। তো ভারতের মাটিতে যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে উনি কিভাবে ফ্লাই করলেন, আমার সাথে জোবেন সন্ধির কথা হচ্ছিল প্যারিসে, উনি বলছেন যে ওনাকে শুধুমাত্র একটা ট্রাভেল পাস ম্যানেজ করার জন্য এটাকে কি বলে 2.5 মাস তাকে অপেক্ষা করতে হয়েছে, এবং বিমানে ওঠার পরেও তাকে নেমে যেতে এসকর্ট করে নামানো হয়েছে। পরে ইন্টারন্যাশনাল নানান বডি তাকে এসে রেস্কিউ করেছে। তো যেই মানুষটার মানে এরকম, আমরা জানি না এই কাহিনী কি, উনি কতদিন এই ট্রাভেল যাযাবার ভূমিকায় ছিলেন আমরা জানি না, কিন্তু যেটা জানি উনি ইন্ডিয়া থেকে গেছেন এসে। তো কোন রকম ভারতের এজেন্সির সংশ্লিষ্টতা ছাড়া, ভারত সরকারের সংশ্লিষ্টতা ছাড়া এইটা করা সম্ভব না, এবং সেই জায়গাটা হয়েছে। এবং আমার বিরুদ্ধে যখন মামলা হলো আইসিটি অ্যাক্টে, মুশতাক সহ যখন 11 জনের বিরুদ্ধে মামলা হলো, মুশতাক তো মারা গেল, তাই না? তো সেই জায়গায় হ্যাঁ খুন করা হয়েছে, খুন করা হয়েছে তাকে। তা আমিও যদি দেশে থাকতাম, আমাকে কারাগারে নিয়ে খুন করা হতো, হয়তো এভাবে মেরে ফেলা হইতো। তখনও পর্যন্ত তো তারা ধরাছোঁয়ার বাইরে, তাদের নামে কোনো মামলা টামলা কিচ্ছু নাই, তাই না? তারা এই গভর্নমেন্টের, আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে ছিল। পরে যখন এই মামলার চূড়ান্ত চার্জশিটে যখন লেখালেখি হলো অনেক জায়গা থেকে যে এরা অনেকে করছে, প্রথম আলো এই কালের কণ্ঠ লেগে গেল তার বিরুদ্ধে, পরে হয়তো তার নাম ঢুকানো হয়েছে। তো এখন কথা হচ্ছে যে তুমি যদি এত বড়ই ভারত বিরোধী হয়ে থাকো, এত বড়ই যদি আওয়ামী লীগের শত্রু হয়ে থাকো, সে যেটা হয়েছে এই রিসেন্ট ইউটিউবের তার ডমিনেন্সটা ক্রিয়েট হওয়ার পরে এখন আলোচিত, কিন্তু এর আগে তার যে সকল কর্মকাণ্ড সেটা এখানে নাদিয়া যে সন্দেহ করছে, সেটা সন্দেহটা সমীচীন যে তার যে ভারত সংশ্লিষ্টতা, এটা এড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই।
আরেকটা জিনিস আমি সহজ ভাষায় দেখি, আমি নাদিয়ার মতো অত ব্যাখ্যা করব না। দেখুন, বাংলাদেশে যদি একটি রাইটিস্ট গভর্নমেন্ট কিংবা রাইটিস্টদের খপ্পরে এই রাষ্ট্র চলে যায়, এইটা পলিটিক্যাল উইপন কার জন্য সবচেয়ে স্ট্রং? এটা কি ইন্ডিয়ার জন্য উইক উইপন না স্ট্রং উইপন, যে বাংলাদেশে একটা রাইটিস্ট গোষ্ঠীর খপ্পরে বাংলাদেশের ক্ষমতা? আপনি যদি বলেন এটা ইন্ডিয়ার জন্য দুর্বল অস্ত্র, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু আমি মনে করি এটা ভারতের জন্য সবচেয়ে বড় অস্ত্র, যে ওকে ইন্টারন্যাশনাল কমিউনিটি, তোমরা তো আমাকে পাত্তা দিচ্ছ না, বাংলাদেশে দেখো এখানে কি হচ্ছে, উগ্রপন্থা এখানে দেখো কি হচ্ছে। সো যুক্তরাষ্ট্র ইসরায়েল আক্রমণ করেছে কোন অজুহাতে? যে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। দুঃখিত, মানে ইসরায়েল কেন আক্রমণ করেছে এবং যুক্তরাষ্ট্র কেন বৈধতা উৎপাদন করছে? আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। যখন একটা পাওয়ারফুল স্টেট কোনো একটা থার্ড স্টেটকে বলে যে এই আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, সেখানে ইন্টারন্যাশনাল কনভেনশন ফেইল করে। যখন সেই কজ দেখায় যে আমার রাষ্ট্রের জন্য হুমকি, এই হুমকি মোকাবেলায় আমার যা ইচ্ছা করার অধিকার আমার রাষ্ট্র হিসেবে আছে। বছরের জুন জুলাই এপ্রিল মে জুন এই 3 মাসের আপনি আনন্দবাজার পত্রিকা পড়বেন। আনন্দবাজারকে বলা হয় আপনার ডিপ স্টেটের মুখপাত্র হিসেবে। আপনি গত কয়েক বছর ধরে দেখবেন হাসিনার প্রশংসায় আনন্দবাজার পঞ্চমুখ, 141 মুখ। এ বছরের এপ্রিল মে জুন থেকেই আনন্দবাজার হাসিনার বিরোধিতা করে, খুব সিরিয়াসলি বিরোধিতা শুরু করেছে। এবং তখন থেকেই আমরা ধরেন আমি তো আনন্দবাজার ফলো করি, আমি তখন জানি হাসিনা নাই সামহাও। এটা ধরেন এখন আপনি বলবেন আপনি কি জ্যোতিষশাস্ত্র চর্চা করছেন, আপনি আনন্দবাজার পড়ে দেখেন, দেখেন যে একদম ক্লিয়ার ইন্ডিকেশন ভারত তখন মনে করছে যে হাসিনা তাদের জন্য একটা ডিস্টার্বিং ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ হাসিনা এত বছর ক্ষমতায় থাকার কারণে প্রতিটা বিষয়ের তো মানে খারাপ ভালো জিনিস থাকে। ভালো জিনিসটা ছিল যে হাসিনাকে সহজে এই যে ইন্ডিয়ান ব্লগ বা চাইনিজ ফোল্ডের কথা বলছি, চাইনিজ ফোল্ড বা ইয়ের কথা, এই জায়গায় হাসিনা বাও ডাউন করছিলেন না। এবং এ কারণেই ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছিল সম্ভবত, যে হাসিনাকে যতদূর দোয়ানো সম্ভব হাসিনাকে আমাদের দোয়ানো হয়ে গেছে, শি ইজ প্রিটি ওল্ড, লেটস গেট রিড অফ হার। এইটা এক ধরনের, এগেন এটা কনস্পিরেসি থিওরি হলেও হতে পারে, যেহেতু এটা আন্দাজে বলছি, কিন্তু এটা হচ্ছে আনন্দবাজারের এক ধরনের আপনি যদি ক্রিটিক্যালি আনন্দবাজার পড়েন এই বছরের শুরু থেকে আপনি বুঝতে পারবেন যে আনন্দবাজার এই জিনিসটা চাচ্ছিল। সো পিনাকির পুরো কাজটাই আমি যেভাবে দেখি সেটা হলো যে অন্যের পারপাস সার্ভ করা, এবং ভারত রাষ্ট্রের, বিশেষত ভারত রাষ্ট্রের পারপাস সার্ভ করা। তো আলটিমেটলি ভারত রাষ্ট্রের পারপাস সার্ভ করতে যে যদি উনি আমার পারপাসও সার্ভ করে দেন, আই উইল বি লাইক ওকে শিওর, নো প্রবলেম, আমার কোথাও কোনো ঝামেলা নাই, তাই না? এখন পার্সন হিসেবে আমি উনাকে যেই জায়গা থেকে চিনি, আমি জানি যে এই পুরো বিষয়টাই উনার নিজের পার্সোনাল গেইনের জায়গা। একটা মানুষ, যে মানুষটা দেশের জন্য রাজনীতি করছেন বা তিনি এত জনপ্রিয়, তিনি বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তার পিএইচডি কমপ্লিট করতে হবে, ফ্রান্সের নিতে হবে, ইমিগ্রেশন নিতে হবে, কি কারণে? তাহলে তাহলে আপনার রাজনীতির উদ্দেশ্য কি? আপনি কি ফ্রান্সে যাওয়ার জন্য তাহলে রাজনীতি করেছেন? আমার ক্ষেত্রে আমি যেরকম বলতে পারি, আমি আমার জন্মই বিদেশে, আমার আমার বাবা মা ভাই বোন বোন নাই, তো আমি এখানেই ছিলাম, আমি বাংলাদেশে গেছি আসছি। এবং আমার আমার রাজনীতি আর পিনাকির রাজনীতি একই রকম না। পিনাকি যে লাইনে রাজনীতি করেন সেটাকে আমি একান্তভাবেই মনে করি যে নিজের পার্সোনাল গেইন ছাড়া উনি, এবং অন্য একটা রাষ্ট্রের পারপাস সার্ভ করা ছাড়া উনার আর অন্য কোনো কাজ নাই। এক। 2 নাম্বার জিনিস হচ্ছে আহ এই যে উনি এক একবার এক এক কথা বলেন, হ্যাঁ, যে উপদেষ্টা হওয়ার আমার কোনো আগ্রহ নাই, অথচ আপনি উনার প্রতিটা ইয়েতে দেখবেন, স্টেটাসে দেখবেন বা প্রতিটা বক্তব্যে দেখবেন যে উনি এটা নিয়ে আসলে সবচেয়ে বেশি আহ ক্ষেপে আছেন, যে আমি কি স্টেক হোল্ডার না? আমি কি এখানে রক্ত দেই না? এই আন্দোলনে আমার কি কোনো ভূমিকা ছিল না? আমাকে কেন আলাদা করা হচ্ছে? তো ওনাকে কেন আলাদা করা হচ্ছে সেটা তো আসলে আপনি উনার কার্যক্রম দেখলেই বুঝতে পারবেন, কেন ওনাকে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কোনো রকম উপদেষ্টার পদ দেওয়া হয়নি।
এটা আপনি যদি কোনো রকম ভাবে উনার হোয়াটস দ্য ওয়ার্ড আই এম লুকিং ফর, বক্তব্য দেখেন, ইউটিউবের বক্তব্য দেখেন বা ফেসবুক স্ট্যাটাস দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে উনাকে যুক্ত না করা, উনাকে যুক্ত করার কোন রকম কোন রিজন বাংলাদেশের গভর্নমেন্টের, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের নাই। কিছু বিচ্ছিন্ন ভাবে ধরেন আমাদের কমিটির কয়েকজন সদস্য সম্ভবত এসে দেখা করে গেছেন ওনার সঙ্গে, এতদূর বাদ দিয়ে উনার সঙ্গে অন্য কোনো আহ আম, অন্য কোনো রকম এফিলিয়েশন বাংলাদেশের গভর্নমেন্টের এই মুহূর্তে নাই। হুম। ওনার ইচ্ছা ছিল উপদেষ্টা হওয়ার, ওনার অফকোর্স ইচ্ছা ছিল বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে মন্ত্রী হওয়ার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার, কিন্তু আহ সেটা যেহেতু সম্ভব হয় নাই, সেটা যেহেতু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের একটু শুভবুদ্ধি আছে যে তাকে এই জায়গায় ইনভলভ করা হবে না বা হয় নাই, সেই জন্য উনি ক্ষেপে আছেন। আর আরেকটা কি যেন প্রশ্ন করছিলেন ইয়ের আচ্ছা, না, আপনি যে আপনার স্ট্যাটাসে লিখলেন যে উনি প্রতিশোধ নিতে মানে চাইছেন, এবং ওনার বিরুদ্ধে উনি আমার চ্যানেলে এসে এটার ক্লারিফিকেশনও দিয়ে গেছেন যে ওনার বিরুদ্ধে ওষুধ জালিয়াতির অভিযোগ আছে, যেটা আওয়ামী লীগ ছড়াইছে, যেটা আমরা বিশ্বাস করিনি। কিন্তু এখন তো উনি যেই কাজগুলো করতেছেন ডিরেক্টলি আমাদের বিরুদ্ধে প্রোপাগেশন করা, মানে বাংলাদেশে যে কোনো সেকুলার লিবারেল অথবা সেন্ট্রিস্ট এরা হলো তার শত্রু বেসিক্যালি। আপনি যদি ফলো করেন আপনি দেখবেন, ইভেন আমরা বলতেছিলাম 2021 2022 থেকে উনি আহ, মানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অ্যাটাক বেশি করছেন। ওদের তো শেখ হাসিনাকে অ্যাটাক করছেন, বাট ওর চেয়ে তুলনায় আমি বলবো 30%, 70% হলো আমরা। তো আমরা কিভাবে শত্রু হইলাম? আমরা তো তার সহযাত্রী, যদি সে এই ইসের মধ্যে হয়। তো উনি কি প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করছেন, মানে এই উপদেষ্টা হতে চান বা বাংলাদেশে আওয়ামী লীগের পতন চান, এগুলা এটার ব্যাপারে? প্রতিহিংসার একটা জায়গা, সেটা অন্য জায়গায়, ওটা আর আসছি যে আপনি যদি এটা ক্রিটিক্যালি, এগেইন বারবার আমি বলছি যে পিনাকিকে আসলে মানে খুব সারফেস লেভেল থেকে দেখলে খুব ঝামেলা আছে। আপনার সারফেস লেভেল থেকে দেখলে ওনাকে দেশপ্রেমিক মনে হতে বাধ্য, অথচ আপনি দেখেন 12ই ডিসেম্বরের ঘটনা, যখন মহাসমাবেশ হলো না, বিএনপি হুম, হুম, মহাসমাবেশ ডিসেম্বরের ঘটনা, তার আগে আগে উনি কি করেন, প্যারিসে বসে উনি তখন একরামুলের ওই যে ক্রাউড ফান্ডিং করলেন, ক্রাউড ফান্ডিং করে একরামুল তো আপনার মনে আছে ওই যে ইয়াবা ব্যবসায়ী বলে যাকে ক্রস ফায়ারে দিয়ে মেরে ফেলা হলো না, হুম, খুন হুম, করলো হুম, হুম, আওয়ামী গভর্নমেন্ট, সেই ওই একরামুলের মেয়ের ছবি আঁকা, মোরাল আঁকা প্যারিসে। আমি বলছি না এটা খারাপ কাজ, নিশ্চয়ই এটা করা যায়, কিন্তু আপনি সময়টা খেয়াল করেন। রাজনীতিতে তো সময় খুব গুরুত্বপূর্ণ, তাই না? জি, যে যেই সময় আপনি বিএনপির একটা মহাসমাবেশ হচ্ছে, আপনি আপনার যেখানে লাখ লাখ ফলোয়ার, মিলিয়ন্স এর উপরে ফলোয়ার আপনার, তাই না? আপনি যখন ওটাকে তখন আপনার ফোর্সফুলি তখন আহ মানুষকে ওই মহাসমাবেশ সফল করার ক্ষেত্রে আপনার মানুষকে পুশ করার কথা, ঠিক সেই সময়টাতে আপনি তখন প্যারিসে বসে এই কাজগুলো করছেন। এবং আপনি দেখেন প্রত্যেকটা ক্রিটিক্যাল টাইমে বাংলাদেশ গভর্নমেন্টকে যখন বিএনপি বলেন বা অন্য যে কোনো দলই বলেন একটু ঝামেলা, একটু বেকায়দাতে ফেলতে চেয়েছে, সেটা তখনই পিনাকি ভট্টাচার্য অন্য কোনো দিকে মানুষকে ডিভার্ট করেছে। অথচ আপনি জানেনই বাংলাদেশে যে ধরেন হেফাজতের একটা বড় অংশ তো পিনাকিকে ফলো করে, কওমি মাদ্রাসার একটা হুম, বড় হুম, অংশ পিনাকিকে ফলো করে। আপনি বলেন বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা কত, ছেলেদের সংখ্যা কত, তাদেরকে বললে গণভবন উড়ে চলে যাবে। তারা যদি যে ঘেরাও করতো বঙ্গভবন উড়ে, গণভবন উড়ে চলে যেত। সে কাজটা উনি কিন্তু করেন নাই, কখনোই উনি কাজটা করেন না। এবং ওনার যেই কাজগুলো ছিল, যখন ডাক দেওয়ার কথা, আপনি যখন রাজনীতি করছেন এবং সক্রিয় রাজনীতি করছেন, আপনি তো আমার মতো রাজনীতি করেন না, আপনি সক্রিয় রাজনীতি করছেন, তখন আপনার যখন মানুষকে ইউনাইট করার কথা, আপনার যখন বলার কথা যে বিএনপির মহাসমাবেশ হচ্ছে, গো জয়েন দ্যাট ক্রাউড, আপনি সেই কাজটা বাদ দিয়ে আপনি তখন তখন প্যারিসে বসে বোদলেয়ারের কবিতার ব্যাখ্যা দিচ্ছেন, মোনালিসার হাসির রহস্য ব্যাখ্যা করছেন। এইটা কেউ খেয়াল করে না, যারা খেয়াল করে তারা জানে যে না, না, কখনোই আপনি জুলাই আন্দোলনও কিন্তু উনি বলছে ভারতের বয়কট আন্দোলন ঢাকার একটা চক্রান্ত, মানে ভারতীয় ষড়যন্ত্র। এই যে জুলাই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্ররা যেটা করছে, উনি কিন্তু ছাত্র আন্দোলন শুরু করেন 18 জুলাইয়ের আগে। ইভেন যখন আপনার ওই যে আবু সাইদ মারা গেল তখনও তার কোনো মানে ইনভলভমেন্ট নাই, তারপর উনি আমাদের সাথে জয়েন করছেন এসে। তো এবং এই এটাও কিন্তু একটা জয়েন্টটা দেখার হচ্ছে ব্যাপার।
এবং এই জয়েন্টটা হয়েছে তখন যখন আপনার এখান থেকে, এটা এখানে আমার আমার স্পেকুলেশন এটা, যে যখন এটা ডিপ স্টেট থেকে যখন গ্রিন সিগন্যাল আসছে, এবং ডিপ স্টেটে গ্রিন সিগন্যাল আসারই কথা, কারণ আমি বলছি হুম যে আনন্দবাজারের আপনি ব্যাক ট্রাকে যে ফেরত যান, যে দেখেন যে হাসিনা থেকে আমাদের আর নেয়ার কোনো কিছু নাই, হাসিনার যা দেয়ার ছিল দেয়া হয়ে গেছে, লেটস গেট রিড ওভার। তখন অফকোর্স পিনাকি ভট্টাচার্য আমাদের সাথে আন্দোলনে এক জায়গায় এসছেন, সেটাতে আমাদের ধরেন লাভই হয়েছে, ফাইন, কোথাও কোনো ঝামেলা নাই, কিন্তু উনার এটা উদ্দেশ্য ছিল না। এবং এগেন আপনি যদি রিএনালাইজ করতে থাকেন, ক্রমাগত উনার কাজগুলো রিএনালাইজ করতে থাকেন, দেখেন যে হাসিনাকে ফেলার জন্য আপনার আজকের দরকার ছিল না, মানে 2024-এর জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানের দরকার ছিল না, এর আগে আরো বেশ অনেকবার। আপনি 2019-এ খেয়াল করেন, 2018-19-এ যে সময় আপনার ছাত্র আন্দোলন হচ্ছে, নিরাপদ সড়ক চাই আন্দোলন হচ্ছে, নিরাপদ সড়ক চাই আন্দোলন, এই সময় একটা খুব ক্রিটিক্যাল সময় ছিল যে হাসিনাকে টু সাম এক্সটেন্ট টপল করার, তাই না? এখন উনি কোন কোন সময় সেই জায়গাগুলি ইউজ করে নাই, কখনোই উনার ক্রাউডকে ইউজ করে নাই, লেটস গেট ইউনাইটেড। উনি যে কাজটা করেছেন, ইলিয়াসরাও এই কাজটা কন্টিনিউয়াসলি হুম করেছেন হিন্দুদের বিরুদ্ধে, হিন্দুরা আমাদের দেশের শত্রু, কাঁঠাল রানী, এই সেই হাবি জাবি, এবং মানে এক গাদা মক্কারি, এবং এক গাদা ধরেন খুবই মিথ্যা। ব্যাড টেস্টিং, খুবই ব্যাড টেস্টিং কিছু জিনিসপত্র দিয়ে, ইটস ভেরি ক্যাচি, এটা শুনতে খুব সুন্দর শোনা যায়, ইটস থিয়েট্রিক্যাল, হাইলি থিয়েট্রিক্যাল, এই সমস্ত জিনিসপত্র করে উনি একটা ধরেন ক্রাউডকে এক জায়গা করে, এবং ক্রাউড মনে করছে মাই গুডনেস, এর মতো দেশপ্রেমিক বাংলাদেশে এর আগে জন্মায় নাই, হুম হুম মাই গুডনেস বাংলাদেশে নতুন খলিফা চলে এসছে। কিন্তু ক্রিটিক্যালি কেউ দেখে না। আহ রাশেদ সম্ভবত কিছু একটা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ রাশিদ বলছি। আচ্ছা, আমরা শেষ করব করার আগে আমার দুইটা কোশ্চেন আছে। একটা কোশ্চেন আপনার এরকম যে, যেহেতু আপনার সাথে আমি 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 অ্যালাইন, যে আপনি যেটা বলছেন যে ওই আনন্দবাজার যেহেতু ডিপ স্টেট কে রিফ্লেক্ট করে, আনন্দবাজারের এই আচরণগুলো আমি এপ্রিল মাসে খেয়াল করেছি। সো ইন্ডিয়া এই মুহূর্তে যা করছে, এইটাকে কি দুইটা পয়েন্ট হিসেবে ধরা যায়? একটা তো বিজেপির ইন্টারনাল পলিটিক্স, এই পুরা জিনিসটা তাদের ভোটারদের দিকে টার্গেট করে। দ্বিতীয় অংশটা কি ধরা যায় যে এইটা আসলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে নতুন কারোর সাথে তাকে তো নেগোশিয়েট করতে হবে সমস্ত টার্মস এন্ড কন্ডিশন, এই নেগোসিয়েশনের টুল হিসেবে ইউজ করতে যাচ্ছে? এটা হলো প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন, যেটা আমরা যখন অনেককে জিজ্ঞেস করছি আপনি আসবেন আমাদের সাথে কথা বলতে, এটা অনেক মানুষ আমাদেরকে বলছে, এবং ট্রাস্ট মি ওয়েন আই সেই দিস, আমরা এখন পর্যন্ত অনেকের সাথে কথা বলছি, ইউ ইউ আর ওয়ান অফ দ্য ভেরি ওয়েল স্পোকেন পারসন, আমরা কিন্তু এনজয় করতেছি আপনার সাথে কথা বলা। এই জিনিসটা মাথায় রেখে এই কোয়েশ্চেনটা আমি আপনাকে করতেছি। আপনাকে যখন অযৌক্তিক ভাবে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হয়, হুম, এবং আপনি অত্যন্ত, এটা মজা করি বলে, আপনি অত্যন্ত নৃশংসভাবে এটা রিপ্লাই ব্যাক করেন, উই এনজয় ইট থরলি। কিন্তু আমার প্রশ্ন হলো, ইউ হ্যাভ সাচ এ নাইস ভয়েস, লাইক আপনি আন্ডারস্ট্যান্ড করেন পুরা সিনারিও, ইউ আর ওয়েল রেড, আপনি এই ধরনের অ্যাটাক গুলোর ইগনোর না করে এদেরকে পাল্টা অ্যাটাক করার কারণে যারা আপনার ডেপতে এসে আপনার কথাগুলো বোঝার মতো সুযোগ যাদের হয় না, তারা তারা কি ওই ওই নৃশংস আক্রমণগুলো আপনি যে ব্যাক করতেছেন, সেটা দেখার পর তাদের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায় না? তারা কি ওই জিনিসটা ক্রস করে আপনি যে আসল কথাগুলি বলতে যাচ্ছেন, ইউ আর এ ভেরি ইম্পর্টেন্ট ভয়েস, আমি প্রথম দিন আপনার সাথে কথা বলার সময় বলছি, তারা তো ওই জায়গাটা পৌঁছতে পারে না। এইটা আপনি কেন করেন? এটা আপনার নিজের পায়ে গুলি করার মতো না অনেকটা? দুইটা কোয়েশ্চেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখানে আমি নিজেকে যদিও একদমই ইম্পর্টেন্ট কোনো মানুষ বলে মনে করি না, আমি নিজেকে একজন খুব সাধারণ ছোট একজন লেখক, এবং কিছু কিছু সময় আমি নারীবাদ নিয়ে কথাবার্তা বলি। তো এখানে এই যে বিষয়টা, যেটা আমি গতকালকে আসলে ফরহাদ মজারকে বলছিলাম, যে কয়েকটা বিষয়, মেয়ে হিসেবে আমাদের যে এক্সপিরিয়েন্স এবং ছেলে হিসেবে আপনাদের যে এক্সপিরিয়েন্স, এটা আপনি স্বীকার করেন বা না করেন, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের 100%, পরিপ্রেক্ষিতে এই জায়গাটা একটু ডিফারেন্ট। একটু না ধরেন অনেক। আম, একটু এই কারণে বলছি যে যেরকম ধরেন যেই জিনিসগুলি আপনাকে হয়তো কখনো ফেস করতে হয় না, এখন ধরেন সেই জিনিসগুলো আমাকে কোনোদিন ফেস করতে হয় নাই, কারণ আমি রাস্তাঘাট মানে বাংলাদেশে কম সময় ছিলাম প্রথম জিনিস, এবং মানে
এটা আমি স্বীকার করি বা না করি, আমার একটা প্রিভিলেজ একটা জায়গা ছিল আমার বাবা মার বা পরিবারের কারণে, যেখানে ধরেন আমাকে এই এনকাউন্টার গুলো করতে হয়নি। ফেসবুকে যখন আসি, যখন ধরেন আমার লেটস সে আমার সেক্সুয়াল প্রেফারেন্সের জন্য, বা লেটস সে আমার আমার বিশ্বাস বা অবিশ্বাসের প্রেফারেন্সের জন্য আপনি যখন একজন মানুষকে প্রথমে গালি দিচ্ছেন বেশ্যা বলে, প্রথমে একজনকে গালি দিচ্ছেন ধরেন খানকি মাগি, এবং আমি কোনো সেন্সর না, আপনার যদি সেন্সর করতে হয় ব্লিপি আউট প্লিজ। No, তো no censor. এইসব বলে, হ্যাঁ, এগুলো বলে যখন গালি দিচ্ছেন, তখন আসলে এই যে আপনার সঙ্গে আমার যে একটা জায়গায় লেভেল প্লেইং ফিল্ডে এসে আপনার সাথে আমি কথা বলবো, ওই ধৈর্য অনেক সময় থাকে না, এবং ইট গেটস টায়ারিং অ্যাট ওয়ান পয়েন্ট, যে ভাই আর কত। আপনি একটা একটা বিষয় নিয়ে কথা বলছেন, প্রথমেই টাক খাচ্ছেন ওই জামাতি, হ্যাঁ ও সেকুলার, ও শাহবাগী। আমি 2013 থেকে শাহবাগ, যখন কেউ করে নাই শাহবাগের বিরোধিতা, আমার বন্ধু বান্ধবরা থেকে শুরু করে বা যারা যাদেরকে আমরা বলি যে যাদের অন্তত এতদূর ফ্যাকাল্টি আছে, চিন্তা করার ফ্যাকাল্টি আছে, তারা প্রত্যেককে শাহবাগের, এবং নাথিং রং উইথ ইট, কেউ তো এটা খারাপ কিছু চাচ্ছিল না। আমরা যুদ্ধপরাধীদের আহ সর্বোচ্চ শাস্তি দাবি করি, এটা সচেতন একটা মানুষ সেটা দাবি করবেন, তাই তো? যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন তার প্রত্যেকে এটা দাবি করবেন। সেই সময় থেকে আমি শাহবাগের বিরোধিতা করে আসছি, শাপলার ঘটনা আমি প্রতিবাদ করে এসেছি। আমার যেই যেই জায়গায় আপনি লেখা দেখবেন, আমার অ্যাকাউন্ট তো এই প্রথম হ্যাকড না, 3-4 বার এর আগে অ্যাকাউন্ট ব্যান ফ্যান হাবি যাবে এক গাদা জিনিসপত্র খেয়ে ফেলছে। তো আপনি আমার পুরোনো লেখাগুলি যদি দেখেন, আমি মাদ্রাসা যখন বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী বলছে মাদ্রাসা সব উঠিয়ে দেয়া হোক, আমি কিন্তু সেই জিনিস, আমি নিজে নাস্তিক বা নিজে অজ্ঞেয়বাদী হয়ে আমি সেই জায়গায় যাই না। আমি কিন্তু বারবার বলছি যে মাদ্রাসা আপনি বন্ধ কেন মানে করছেন, যে বাংলাদেশে যে এতিম বাচ্চাগুলি মাদ্রাসায় যাচ্ছে তার দায়িত্ব কি আপনি দিচ্ছেন? আপনি বলে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, তো বা একটা পারস্পরিক ঘৃণার জায়গা, যে আমি ওকে বুঝতে পারি না, ও আমাকে বুঝতে পারে না, এই জিনিসগুলোর বিরোধিতা আমি করে আসছি। এরপর হচ্ছে আমাকে গালি দেয় শাহবাগী, এরপর আমাকে গালি দেয় বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে, এবং আচ্ছা, ধরেন আমার নাদিয়া সেক্সুয়াল ইসলাম, আপনাকে প্রেফারেন্সের জন্য। তা আমি, আমার আসলে হুম, ধৈর্য থাকে না হ্যাঁ, না টু না না, সাম ঠিক আছে, এক্সটেন্ট। বুঝতে পারছি। আপনি, আমরা সবাই এগুলোর মধ্যে দিয়ে গেছি আসলে। আপনাকে একটু প্রশংসা করা উচিত। আমি আমি আপনাকে প্রথমে যেটা বলি নাই সেটা হলো যে আমাদের দর্শকরা যদি জানেন যে আহ, যেহেতু আমি আমি বলি যে কেন আপনাকে অ্যাটাক করে, দ্য ওয়ে ইউ লুক অ্যাপিয়ারেন্স, আপনি যেই আউটস্পোকেন, এই ধরনের মানুষ বাংলাদেশের সোসাইটিতে, আপনি ধরেন তসলিমা নাসরিন, ধরেন তসলিমা নাসরিন 30 বছর আগে করছে, আপনি এখন করতেছেন, বাট দ্য ওয়ে আপনি, তসলিমা নাসরিন কিন্তু এখন সম্পূর্ণভাবে ভারতের দালাল। কিন্তু আপনার মতো একটা মানুষ যখন বাংলাদেশের সোসাইটিতে কি মেয়েরা আপনার অলওয়েজ সাবজুগেটেড, একটা মেয়ে যখন আপনার তার মানে তার মনের কথা বলতে পারে, তার সেক্সুয়াল প্রেফারেন্সের কথা, ইনফ্যাক্ট যে কোনো একটা কথা বলে, তখন তারা বাংলাদেশ সোসাইটি যেভাবে যে কিভাবে এরকমই করতেছে, তখন যেহেতু উত্তর দিতে পারে না যুক্তি দিয়ে, যেহেতু লাইক ইউ আর ফ্রম দ্য রাইট রিজন, তখন তারা আপনাকে ডাউন প্লে করার চেষ্টা করে গালি দিয়ে। That's the explanation. Basically, I think আপনার we have to give you credit that আপনি যেভাবে থ্যাংক নিজেকে ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আউটস্পোকেনলি আপনি বলেন, কথা বলেন, এবং যেসব আসলে আমাদেরকেও, ইভেন যারা আমরা প্রগ্রেসিভ আছি তাদেরকেও অনেক সময় ধাক্কা দেয়, যেই শখ, যেই জিনিসগুলো আপনি বলেন, যেমন আপনার সেক্সুয়াল লাইফের যেসব কথাবার্তা যেগুলো আসে, অনেক কিছুই খুব সাবলীল ভাবে আপনি বলে ফেলেন, ওটা অনেকেই বলতে সাহস পাবে না। সো উই কনগ্রাচুলেট ইউ। অ্যান্ড দেন যেটা হলো যে um, কিন্তু আপনার, এখানে এখানে আমি একটা কথা মির্জা, আমি এখানে একটা কথা বলতে চাই। আমি বলি না কখনো যে আমি যে কাজটা করছি সেটাই সঠিক কাজ, বা হ্যাঁ, আমার কথাটাই লাস্ট কথা। আমি যেই যেই জিনিসটা বলতে চাই যে অফকোর্স এটা নিয়ে এক ধরনের আলাপ আলোচনা থাকবে, আপনি আমাকে বলতেই পারেন যে দিস ইজ নট দ্য রাইট ওয়ে। হ্যাঁ, এখন আমাকে তো সাবজুগেট করা হচ্ছে, বা আমার ধরেন এই যে বহুগামিতা নিয়েই যদি বলেন যে আমার একটা প্রশ্নের জায়গা, আপনি বলেন যে আপনি আপনি ধর্ম বিশ্বাস করেন বা আপনি ইসলাম সাবস্ক্রাইব করছেন, আপনার ধর্মের সাথে এটা সাংঘর্ষিক। হ্যাঁ, আমি যে আপনাকে কিন্তু এটা চাপাতে যাব না, কিন্তু আপনি যখন এসে আমাকে যখন
আমার প্রেফারেন্স গুলো নিয়ে আমাকে বিভিন্ন রকম ভাবে এটা টু সাম এক্সটেন্ট নির্যাতন করে, এবং আমি হুম। শুধু না, ধরেন আমি আমার সেক্সুয়াল লাইফের আলাপ কেন আমি ইয়েতে দিই, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন। আমি বেসিক্যালি একজন ইন্ট্রোভার্টেড ক্যারেক্টার। আপনি আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন এবং সবাই খুব হাসে, সবাই খুব মজা পায় যে আপনি ইন্ট্রোভার্টেড ক্যারেক্টার। আমি অ্যাবসলিউটলি ইন্ট্রোভার্টেড ক্যারেক্টার। আমি যে কাজগুলো করি এটা আমার রাজনৈতিকভাবে সচেতন সিদ্ধান্ত। যে দেখেন, এই এই বিষয়গুলো নিয়ে মেয়েদেরকে এত ডিস্টার্ব করা হয়, এত, একটা মেয়ের ধরেন দুবার বিয়ে হলো, বা তার একবার ডিভোর্স হলো, তারপর আর আর আরেকটা তার পার্টনার আছে, অথবা একটা বিয়ে ভেঙে তার দুটো বিয়ে, এই যে একটা মানুষের ধরেন সামহাও তিনবার বিয়ে হয়েছে, সেটা নিয়ে একটা মানুষকে যেই যেই পদ্ধতিতে মেয়েরা এটাতে অ্যাটাক্ট হন। তো আমি এই জায়গাগুলিকে ট্যাকেল করার জন্য, এটা আমার এক ধরনের পদ্ধতি বলতে পারেন, আপনি বলতে পারেন এই পদ্ধতি ভুল, এই পদ্ধতিতে আসলে মানুষ আরো বেশি বাইফরকেটেড হয়ে যায়, মানুষকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা মানুষ শুনতে চাচ্ছে না, বা একটা ঘৃণার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই জায়গাটা আমি খুব সচেতন ভাবে আমি এটা বলতে পারি যে আমি আমার সিদ্ধান্ত কোনোদিন আরেকজনকে যে চাপাইনি, আমি কোনোদিন যে কাউকে বলিনি যে ইউ হ্যাভ টু ডু ইট। ছবি আপলোড করি, আমি আমার কথাবার্তা বলি, আমি মনে করি যে এই জায়গাগুলোতে ঝামেলা আছে, এবং কখনো কেউ যদি আমাকে অ্যাটাক করে তখন আমার অ্যাটাকের ভাষা খুবই এবং আমি এটা স্বীকার করেই নিচ্ছি, হ্যান্ডস ডাউন খুবই বাজে ভাষা হয়। এবং যেই ভাষা আমি নিজে সাবস্ক্রাইব করি না বেশিরভাগ অর্থে, কিন্তু আমার মনে হয় যে যখন আমরা বলি না যে যুদ্ধ এবং প্রেমে কোনো রকম নীতি কাজ করে না, আমার তখন মনে হয় যে I don't give a I don't give an F about it. আমাকে এই পদ্ধতিতে অ্যাটাক করছে, আই উইল অ্যাটাক ইন all possible ways। এই হচ্ছে এক। আমাকে মনে হয়, ও, রাশেদ মনে হয় একটা কি যেন একটা বলতে হ্যাঁ, চাচ্ছিল। আমার এটা আমার লাস্ট কোয়েশ্চেন। আমরা হুম, দেখতেছি সারোয়ার সাহেব এবং উৎস সাহেবের মতো কিছু মানুষ আছেন, তাদের সাথে হুম, আমার মতো মানুষের একটা সলিড কনফ্লিক্ট আছে। আমি প্র্যাকটিসিং মুসলিম, আই বিলিভ আই শুড বি স্ট্রেট এন্ড এভরিথিং। কেউ যদি আমার সামনে ট্রান্সজেন্ডার হয় বা এলজিবিটি কমিউনিটির সদস্য হয়, এটা তার ব্যক্তিগত ডিসিশন। এই ডিসিশনের কারণে একটা চাকরি করার ক্ষেত্রে তার সাথে ডিসক্রিমিনেশন করা যাবে না। আমার স্ক্রিপচারও তাই বলে, লিটারালি মাই স্ক্রিপচার সেজ দ্যাট। ও কি করবে? হ্যাঁ, আমি আই ওন্ট বি হ্যাপি ইফ মাই চিলড্রেন বিকামস এন পার্ট অফ দি এলজিবিটিকিউ কমিউনিটি, বিকজ এটা আমার বিলিফ সিস্টেম। বাট আমার তো আপনার জীবনে ঢোকার কোনো অধিকার নাই। দ্বিতীয়ত হলো ওই যে আবার রাইটের কথা বলতেছি, কিন্তু এই যে সারোয়ার সাহেব এবং উৎস সাহেবের মতো মানুষরা একটা একটা পপুলারিজমের জায়গা তৈরি করে সোসাইটির মধ্যে বসে পড়ছেন, যে এদেরকে সবখানে আটকাইতে হবে। একটা ছেলে যদি ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে যেতে চায়, তাকে ও মেঘনা গ্রুপে চাকরি করতে দেওয়া যাবে না, এবং তারা বুস্ট করে যে অমুক জায়গায় চাকরি করতো, চাকরি থেকে বিদায় করানোর ব্যবস্থা হয়েছে। এখন এইটার বিরুদ্ধে আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবো? কারণ আমি তো একটা বিরাট বড় ব্যারিয়ার দেখি, পৌঁছানোর আগেই একটা বিশাল ব্যারিয়ার তাদের মাথার মধ্যে। মানে এই রাইটটা স্বীকার করা মানে তার যে একটা জীবনের রাইট আছে, এটা স্বীকার করা মানেই তো তার এলজিবিটি কিউ লাইফের ফিলোসফি স্বীকার করা না, রাইট? এই গ্যাপটা আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছাবো? দিস উইল আমার বিকাম এ ভেরি বিগ প্রবলেম ইন ফিউচার। এগেন আমরা যদি ওই জায়গাটা চিন্তা করি যে আমি না হয় একটা মানুষকে, দেখেন আমি সব সময় এই কথাটা বলি যে তসলিমা নাসরিনকে আসলে তৈরি করেছে বাংলাদেশের ইসলামিস্টরা। তসলিমা, উইথ ডিউ রেসপেক্ট, তসলিমার মাধ্যমে আমার মা নারীবাদী হয়েছেন, বা আমার খালারা সে সময় তসলিমা নাসরিন পড়তেন। কিন্তু তসলিমা নাসরিনের লেখা যদি আপনি দেখেন, এগেন ওনার প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখে বলছি, ওনার লেখা এমন কোনো বিশেষ কোনো কিছু না। উনি বিলো খুবই অ্যাভারেজ, খুবই বিলো খুবই অ্যাভারেজ। খুবই 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 মিডিওকার লেখা লেখেন। ওনার লেখার মধ্যে রাজনীতি নাই, ওনার লেখার মধ্যে চিন্তা নাই, একমাত্র পুরুষ ব্যাশিং আছে, আর এখন তো বিজেপির পাচাটা আছে। তো সেটা হয়তো ওনাকে বেঁচে থাকার জন্য বিজেপির পাঁচটা চারটে হচ্ছে, সেটা এখন। এর আগেও আপনি যদি বলেন যে আপনি নির্বাচিত কলামের ওই 92-93 সালের কিছু কয়েকটা লেখা পড়বেন, কয়েকটা ভালো আছে, এভরিথিং এলস ইজ অ্যাবসলিউট ট্র্যাশ। তো এবং নতুন কোনো আইডিয়া নাই। উনাকে এই এই হাইপটা তৈরি করেছে বাংলাদেশের ইসলামিস্টরা, একটু আমি বিশ্বাস করি। এবং ধরেন এই যে সারোয়াররা বা উৎসরা যা যা করছেন, এটা আসলে এই যখন এই যে এলজিবিটি কিউ কিউ কমিউনিটির প্রতি ঘৃণা তৈরি করে আপনি এই কমিউনিটিটাকে বাংলাদেশের শক্তিশালী করে দিচ্ছেন, এই বিষয়টা যদি বাংলাদেশের মানুষ বোঝে, এবং আপনি এই কমিউনিটিকে তো মেরে ফেলতে পারবেন না, তারা তো হাওয়ায় ভেসে উড়ে চলে যাবেন না। তারা কোথায় যাবেন? তারা বিদেশে যাবেন, তারা অ্যাসাইলাম নেবেন,
তারা বিভিন্ন জায়গায় আমেরিকাতে যাবেন, তারা যে সেই এই আইডিয়াটাকে আরো স্ট্রংলি প্রচার করবেন এবং আপনার প্রতি বিদ্বেষ সহ। আপনি যদি গ্লোবাল পলিটিক্স না বোঝেন যে আপনার একটা কাজের রিপারকাশন কি হতে পারে, হ্যাঁ আমি আমি কাদিয়ানীদেরকে আমি মুসলিম মনে করি না, করলাম না, ভালো কথা, আমি করলাম না, কিন্তু আমি কি তার আসলে তাদেরকে আমি মেরে ফেলবো? আমি কি বলবো যে তাদেরকে অমুসলিম ঘোষণা করে তার সমস্ত অধিকার কেড়ে নেয়? এই যে এই বিষয়টা, আমি এবং অপরের রাজনীতি, আওয়ামী লীগ এই ঘটনাটা গত 16 বছর করে এসছে, এবং আমার মনে হয় যে আমাদের কনস্ট্যান্টলি আমি এবং অপর আমার যত খারাপ বিষয় আশয় হচ্ছে, আমার যত দুর্দশা, সবকিছুর জন্য আরেকজন দায়ী। এই রাজনীতিটা আমাদের দ্রুত বন্ধ করা উচিত, বা এটা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করা উচিত যে আপনি এটা সাবস্ক্রাইব করলেন না, আপনি এলজিবিটি কিউ কমিউনিটির সঙ্গে কোনো রকম ভাবে আপনি তাদেরকে সাবস্ক্রাইব করলেন না, আপনি এটা বিশ্বাসই করেন না, ধরেই নিলাম আপনি সায়েন্স মানেন না, সবকিছুই বাদ দিলাম, আপনার ধর্ম এটা বলেছে, আপনি তাদেরকে ঘৃণা করেন, ভালো কথা, করলেন ঘৃণা, কিন্তু আপনি তো আজকের পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার, তার চাকরি করার অধিকার আপনি কেড়ে নিতে পারছেন না। কারণ আপনি যদি এই কাজটা করেন, অন্য কেউ তাকে জায়গা দিচ্ছে, এবং যেভাবে আমরা কনস্ট্যান্টলি একটা ডিভাইড এন্ড রুলের রাজনীতি আমরা নিজেরা তৈরি করে দিচ্ছি, এইটার এটা যদি আমরা বুঝি, তাহলে আমার মনে হয় না যে সারোয়ার বলেন বা উৎস যা যা কিছুই বলেন, যাদের যাদের কথা বলছেন, তাদের কেউই এই বিষয়টাতে সফল হবে। আচ্ছা নাদিয়া, আমাদের এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আমি এই সেন্টেন্সটা বলছি, আমরা ধরেন দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে তিনি যে কথাগুলো বলেছেন, তো পিনাকি বাট্টার সাথে তার একটা সম্পর্ক ছিল, তিনি এটা বলার চেষ্টা করেছেন। আমার কথা হচ্ছে পিনাকির এইটা ছিল, এটা বের হয়েছে, কিন্তু যারা এখানে কথা বলেছেন তাদেরও তো এটা ছিল। আজকে তার সাথে একজন এই কাজ করেছে, তাকে আমরা অপরাধী বলতেছি, কিন্তু যে নিজে পিনাকি অপরাধ স্বীকার করে না এখনো, কিন্তু যে এই কথাগুলো বলছে যে মহিলা, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, তাকে গ্রহণ করছি, তার সাথে কথা শুনছি, তো সেও তো একই দোষী, সেও তো সেই অপরাধটা করেছে। তাহলে তার কাছ থেকে শুনতেছেন আর হাসতেছেন আপনি, এবং তাকে খুব মজা পাচ্ছেন, সেও তো অপরাধী। পিনাকি যদি অপরাধ হয়, সেও তো অপরাধী, সেও তো একই কাজ করেছে। এখন আমার কথা হচ্ছে, আমরা যারা আছি, কেউ তো আর ফেরেশতা না, কারণ না কোনো অপকর্ম সবারই আছে। পিনাকি বাট্টাচার্য যেটা করেছেন সেটা প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু শাহেদ আলমের মতো যারা আছেন, তারা যেটা করেছেন তবে প্রকাশ হয়নি, একসময় হবে, কিন্তু তারা যাদেরটা প্রকাশ হয়নি, দেখবেন তাদের অপরাধ বা তাদের আকাম এর চাইতে আরো ভয়াবহ। যাদেরটা প্রকাশ পায় তার সেটা সামান্য থাকে, কিন্তু যাদেরটা প্রকাশ পায় না তাদের অপরাধ থাকে আরো ভয়াবহ। তো যারা এটা নিয়ে বিভিন্ন রকম করতেছেন, আমি বলবো যে আসলে ওইগুলো ঠিক না, বাস্তবতা আসলে ঠিক না। মানুষ হয়তো বা করতে পারে, করেছে, সবাই তার ফেরেস্তা না, কিন্তু এর কারণে তার যে কথা, তার যে যুক্তি, তার যে বিভিন্ন রকমের উপস্থাপনা তুলে ধরেন, সেগুলো কি মিথ্যা? সেগুলোকে আপনি মিথ্যা বলতে পারবেন? আর সেগুলো আপনাকে তো বলে নাই যে আপনি সেটা বিশ্বাস করেন, আপনি তার কথা শুনেন, তার কথা শুনে আপনি বাস্তব চিন্তা করেন যে আসলে এগুলো কতটুকু বাস্তবসম্মত। যদি মনে করেন বাস্তবসম্মত, আপনি মনে করবেন তারটা মানবেন, বাস্তবসম্মত মানবেন, না মনে করলে মানবেন না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা নিয়ে তাকে এভাবে হ্যায় প্রতিপূর্ণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মূলত কাজ হয়নি, কারণ মানুষ আসলে বিশ্বাস করলেও মানুষ এগুলো বুঝতে চায় না, মানুষ জানতে চায় সে কি বলে।